রাজকোটের রাজা সঞ্জয় তার রানীকে খুব ভালোবাসত। তবে মানুষকে দিনরাত সাহায্য করতে গিয়ে একদিন সে তার রানীকেই হারিয়ে ফেলে। শত্রুর গুলিতে রানীর মৃত্যু হয়। তাই এবার রাজা ঠিক করে সে রানীর জন্য যা করতে পারেনি তা সে তাদের জন্য করবে যাদেরকে রানী তার অর্গ্যান ডোনেট করে গেছে। কিন্তু দেখা যায় রাজার সেই শত্রু তো তাদের পেছনেও পড়ে যায়। এবার এটাই দেখার পালা যে রাজা কিভাবে ওই মানুষগুলোকে বাঁচায় আর কিভাবেই বা তার রানীর মৃত্যুর বদলা নেয়। সেটাই দেখবো আজকের গল্প সিকান্দারে। শুরুতে আমাদের একটি বিমানের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা ছোট একটি ছেলে আর তার মাকে দেখতে পাই। ছেলেটি আইসক্রিম খাওয়ার জন্য বেশ জেদ করছিল। তখন ছেলেটির মা তাকে বলে, একটু পরই তো খাবার আসবে, একটু অপেক্ষা করো। এসব বলে সে তার ছেলেটিকে শান্ত করার চেষ্টা করে। তখনই তাদের পাশের সিটে এসে বসে একটা ছেলে। এই ছেলেটির নাম হলো অর্জুন। সে মূলত একজন মন্ত্রীর ছেলে। তো ছেলেটি তখন মেয়েটির দিকেই তাকিয়ে থাকে আর বলতে থাকে, আমি মনে হয় আগে আপনাকে কোথাও দেখেছি, আপনি কি কোনো টিভি অ্যাক্ট্রেস? তখন মেয়েটি বলে যে না, সে কোনো টিভি অ্যাক্ট্রেস না, সে খুবই সাধারণ একজন মানুষ। তাও অর্জুন মেয়েটিকে বলতে থাকে, তাহলে কি সে ওয়েব সিরিজ করত? কিন্তু মেয়েটি তো এই কথাতেও মানা করে যে না, সে এমন কিছুই করতো না। তারপর অর্জুন বারবার মেয়েটিকে দেখতে থাকে আর একটা সময় তো মেয়েটির একটা ছবিও তুলে নেয়। এরপরই সে মেয়েটির ব্যাপারে নেটে সার্চ করতে থাকে। তখনই সে মেয়েটির কিছু প্রাইভেট ভিডিও দেখতে পায়। এটা দেখেই সে মেয়েটিকে সেই ভিডিও দেখায়। মেয়েটি তখন বলতে থাকে সে আগে এসব করত, কিন্তু এখন আর সে এসব করে না, আর এটা তার একটা অতীত। এখন সে তার বর্তমান নিয়েই খুশি আছে। তার এখন একটা ছেলেও আছে আর তার স্বামী তার অতীতের সবকিছু জেনে শুনেই তাকে বিয়ে করেছে। তখন অর্জুন তাকে জিজ্ঞেস করে তার স্বামী কি তার ভিডিওগুলো দেখেই তাকে বিয়ে করেছে। আসলে অর্জুন মেয়েটিকে এম্বারেস করার চেষ্টা করছিল। তো একটু পরই দেখা যায় ওই মেয়েটির ছেলে ওয়াশরুমে যেতে নেয়। তখনই অর্জুন ছেলেটিকে ডাক দেয় আর বলে সে কি ভিডিও গেম খেলতে চায়। বাচ্চাটিও তো এতে রাজি হয়ে যায়। ছেলেটি তখন সেই ফোন দিয়েই গেম খেলতে শুরু করে। অর্জুন তখন মেয়েটির পাশের সিটে এসে বসে। সে তখন মেয়েটির গায়ে চাদর জড়িয়ে দেয় আর তার সাথে খারাপ কিছু করতে নেয়। তার ছেলেকে তার ভিডিও দেখানোর কথা বলে ব্ল্যাকমেইল করতে থাকে। মেয়েটি তো এসবে অনেক বেশি ঘাবড়ে যায়। সে তো অর্জুনকে কিছু বলতেও পারছিল না। ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের গল্পের প্রধান চরিত্র সিকান্দার। সিকান্দার এসেই তো অর্জুনকে বেদম মারতে থাকে। আর এটা দেখে অর্জুনের দুজন বডিগার্ড দ্রুত সেখানে চলে আসে। যেহেতু সে একজন মন্ত্রীর ছেলে, তাই তার বডিগার্ড সবসময় তার সাথেই থাকতো। তবে দেখা যায় বডিগার্ড এসেও কিছুই করতে পারে না। সিকান্দার তাদেরকেও খুব মারে আর তাদের এই মারামারিতে বিমানে বেশ অসুবিধাও হচ্ছিল। যাক, এরপরই সিকান্দার অর্জুনকে বলে মেয়েটি আগে যা করত তা তার অতীত ছিল আর তার এই বর্তমান আর ভবিষ্যৎ হলো তার ছেলেকে নিয়ে। তাই সে যেন এইটা নিয়ে বাড়াবাড়ি না করে, তাহলে খুব বেশি খারাপ হয়ে যাবে। এরপরই সিকান্দার অর্জুনকে দিয়ে মেয়েটির কাছে ক্ষমা চাওয়ায়, তার পা ধরতে বলে। অর্জুনও তখন বাধ্য হয়ে সেটাই করে। তো এরপরই সে তার নিজের সিটে গিয়ে বসে পড়ে। আসলে এই সিকান্দার হলো ইন্ডিয়ার এক রাজবংশের শেষ বংশধর এবং তাকেই সেই রাজবংশের শেষ রাজা বলা হয়। তার নাম হলো সঞ্জয়, কিন্তু সবাই তাকে রাজা বা সিকান্দার বলেই চেনে। আর তার সবচেয়ে ভালো গুণ হলো সে সব সময় সবাইকে সাহায্য করে বেড়ায়, এজন্য সবাই তাকে পছন্দও করে। যাক, তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের একটা মন্ত্রীর বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে তার সমর্থকরা তার নামে স্লোগান দিচ্ছিল। তখনই সেই মন্ত্রী সেখানে আসে আর সবাইকে নমস্কার করে সেখান থেকে চলে যায়। এরপর সে চলে আসে ঘরে। এখানেই আমরা জানতে পারি তার নাম হলো প্রধান আর তার ছেলেই হলো সেই অর্জুন। যাক, তো সে তার খাবার টেবিলে বসে আর তখনই তার অ্যাসিস্ট্যান্টকে সে জিজ্ঞেস করে যে তার ছেলে কি ঠিকঠাক মতো পৌঁছে গেছে। অ্যাসিস্ট্যান্ট জানায় হ্যাঁ, পৌঁছে গেছে। কিন্তু প্রধান তো আগে থেকেই জানতো যে তার ছেলের সঙ্গে কি হয়েছে। তাই সে এবার রাগের চোটে অ্যাসিস্ট্যান্টের মাথায় একটা প্লেটই ভেঙে ফেলে আর বলে সে সবকিছু জানে তার ছেলের সঙ্গে কি কি হয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট যে তার কাছ থেকে এই কথা লুকিয়েছে, তাই তার অ্যাসিস্ট্যান্টের প্রতি অনেক রাগ হয়। তখনই তার স্ত্রী তাকে বলে যে নিশ্চয়ই তাদের ছেলেই কিছু একটা করেছে, এজন্যই তাকে মার খেতে হয়েছে। কিন্তু দেখা যায় প্রধান তাকে চুপ করিয়ে দেয় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে তোরা এখনো কোনো অ্যাকশন নিলি না। সে এরপর বলতে থাকে যে এখন আবার আমার কথা শুনে এনকাউন্টার স্পেশালিস্ট প্রকাশকে রাজকোর্টে পাঠাবি না, আর তাকে এটাও বলবি না যে আমার ছেলেকে যে মেরেছে তাকে এই পৃথিবী থেকেই দূরে সরিয়ে দিতে। এসব করার কোনো দরকার নেই, বুঝতে পারলি? তো তার এই কথা শুনে তো অ্যাসিস্ট্যান্ট ঠিকই বুঝতে পেরে যায় যে তাকে কি করতে হবে। প্রধান আসলে অ্যাসিস্ট্যান্টকে এমন ভাবে কথাগুলো বলছিল যাতে তার স্ত্রী বুঝতে না পারে। তবে সে তো মনে মনে এটাই চাইছে যে তার ছেলেকে যে মেরেছে তাকেই দুনিয়া থেকেই সরিয়ে দিতে।
আর অ্যাসিস্ট্যান্টও এই ব্যাপারটা ভালো করেই বুঝতে পেরে যায়। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে প্রকাশকে রাজকোট থানায় ট্রান্সফার করা হয়। তখন প্রকাশ এসেই আগে সঞ্জয়ের ফাইল দেখতে চায়। তখন সে দেখতে পায় যে সঞ্জয়ের নামে তো আগে থেকেই 47টি কমপ্লেইন ফাইল রয়েছে, কিন্তু কোনো এফআইআর হয়নি তার নামে। তো এটা কেন হয়নি এটা সে জানতে চায়। তখন পুলিশরা জানায় যে এটা তো খুব কঠিন একটা কাজ। কিন্তু এসব শুনেই তো প্রকাশ খুবই রেগে যায় আর সবার উপর রাগ দেখায়। সে এবার নিজেই সিকান্দারের রাজবাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়। তো প্রকাশ যখন সিকান্দারদের রাজবাড়ির সামনে আসে তখন সে মনে করে যে সঞ্জয় বা সিকান্দার হয়তো এই রাজবাড়িতে কাজ করে। তাকে একজন পুলিশ জানায় যে পুরো রাজবাড়ি সঞ্জয়ের, সে হলো রাজা। এটা শুনে তো প্রকাশ কিছুটা অবাকই হয়। তখন রাজবাড়ির ভেতরে প্রকাশের সাথে দেখা হয় সিকান্দারের স্ত্রী অর্থাৎ রানী শায়স্ত্রীর সাথে। তখন রানী প্রকাশকে জানায় যে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছে বলে সঞ্জয় নিজেই তার সাথে দেখা করতে গিয়েছে। তখন পুলিশ শায়স্ত্রীকে জানায় তাহলে সে সেখানেই সঞ্জয়ের সাথে দেখা করে নিবে। এরপরই সে চলে যেতে থাকে। তখনই রানী তাকে বলে তারা যেন পুলিশ স্টেশনে যাওয়ার সময় রাজবাড়ির গাড়ি ব্যবহার করে, কারণ পুলিশের গাড়ি তাদের জন্য নিরাপদ হবে না। তখন প্রকাশ তাকে বলে যে তাদের এসবের দরকার হবে না। এটা বলেই সে চলে যায় এবং উপর থেকে দেখতে পায় যে শত শত মানুষ রাজবাড়ির নিচে দাঁড়িয়ে আছে। তখনই প্রকাশ একজন পুলিশকে জিজ্ঞেস করে যে এরা এখানে কেন এসেছে। পুলিশ তাকে জানায় যে এটা তাদের রাজার প্রতি তাদের ভালোবাসা। তো এরপরই প্রকাশদের রাজবাড়ির গাড়িতে করেই সেখান থেকে যেতে হয়। প্রকাশ চলে আসে পুলিশ স্টেশনে আর সেখানে গিয়ে দেখে যে সঞ্জয় বসে আছে এবং তার সাথে বসে আছে বড় বড় সব পুলিশ অফিসার। তখন একজন পুলিশ এসে প্রকাশকে বলে তুমি এই ভুল কিভাবে করলে? তুমি যে রাজার বাড়িতে যাবে সেটা নিয়ে আগে আমাদের সাথে কথা বলতে পারতে। তখন তো প্রকাশের খুবই রাগ উঠে যায়। সে বলতে থাকে তারা কেন এই রাজার বিরুদ্ধে কিছু করছে না। তখন অফিসারটি তাকে বোঝায় এবং সঞ্জয়কে বলে যে সে এখন যেতে পারে। তখনই প্রকাশ সঞ্জয়কে বলতে থাকে আপনি একজন মন্ত্রীর ছেলেকে মেরেছেন, এটা এভাবে শেষ হতে পারে না। সঞ্জয় বলে যে ভালো মানসিকতা দিয়ে ভুল করলে তার ক্ষমা হয়, কিন্তু খারাপ কাজের কখনোই ক্ষমা হয় না। তার কাছে এই কথা বলে সঞ্জয় সেখান থেকে চলে যায়। এরপরে শায়স্ত্রী ফোন করে পুলিশ স্টেশনে আর বলে তারা কি সঞ্জয়কে বোঝাতে পেরেছে। তখন প্রকাশ তাকে বলে সে কি মজা করছে তার সাথে। এরপর সে বলতে থাকে যে সে কখনো না কখনো তো সঞ্জয়কে একা পাবেই, তখন তাকে আর ছাড়বে না। এটা শুনেই শায়স্ত্রী তাকে বলে একটা কথা মনে রাখতে, যে সে কখনোই সঞ্জয়ের কিচ্ছু হতে দিবে না। দৃশ্য এখানেই কাট হয়। আমাদের রাতের বেলার দৃশ্য দেখানো হয়, যেখানে একটা অনুষ্ঠান চলছিল। সেখানেই সঞ্জয় আর তার রানী লোকজনের সাথে কথা বলতে থাকে। দূর থেকে সেই সময় তাদের উপর নজর রাখছিল প্রকাশ। তখনই তার সাথে থাকা একজন পুলিশ অফিসার তাকে জানায় যে সঞ্জয় এই জায়গায় 3000 একর জমি দান করেছে সেই মানুষদের নামে যাদের কোনো ঘর ছিল না। তাছাড়া সে অনেক হসপিটালও তৈরি করেছে। এসব শুনে প্রকাশ বলে তার মানে সে এখানকার হিরো। তখন পুলিশটি বলে যে সে হিরো না, সে রাজা। আর প্রকাশকে যদি রাজা পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে তাকে এই মানুষকে পার করে আসতে হবে। এরপর সেই পুলিশটি রানীকে ফোন করে আর বলতে থাকে যে আজ রাতে রাজার উপর অ্যাটাক হবে, তাই রাজাকে বলুন একটু সাবধানে থাকতে। কিন্তু রানী সঞ্জয়কে বলার সুযোগই পায় না। আর দেখা যায় আজ রাতে সঞ্জয় একাই রানীকে নিয়ে বাড়ি ফিরতে চায়, তাই রানী আর কিছু বলতেও পারে না। তাই সে তার গার্ডদেরকে ইনফর্ম করে দেয় এবং তাদেরকে প্রস্তুত থাকতে বলে। সে আসলে গোপনে গোপনে তার রাজাকে প্রোটেক্ট করার চেষ্টা করত। তো এরপরে দেখা যায় সঞ্জয় আর রানী রাস্তা দিয়ে কথা বলতে বলতে যেতে থাকে। এক পর্যায়ে রানী সেখানেই ঘুমিয়ে পড়ে। তখনই সঞ্জয়ের গাড়ির সামনে কিছু লোকজন চলে আসে তাকে মারার জন্য, কিন্তু সঞ্জয় খুব ভালোভাবেই তা মোকাবেলা করে। আর তখন আমাদের দেখানো হয় যে রানী আসলে ঘুমায়নি, সে তো উল্টো তার লোকেদেরকে আসতে বলে দিয়েছে যাতে তারা সঞ্জয়কে প্রোটেক্ট করতে পারে। তখনই দেখা যায় সকল গুন্ডারা সঞ্জয়ের দিকে বন্দুক তাক করে, কিন্তু সেই সময় তারাও দেখতে পায় যে ট্রেনের ওপাশে অনেকগুলো লোক বন্দুক তাক করে তাদের দিকেই তাকিয়ে রয়েছে। এটা দেখেই তো গুন্ডাগুলো বেশ ভয় পেয়ে যায়, তাই তারা সেখানে এক মুহূর্ত না থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর ট্রেন যেতেই ওই মানুষগুলোও চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে সঞ্জয়ের রানী বসেছিল। তখন রানী তাকে বলে যে সে অনেকদিন ধরে সঞ্জয়ের জন্য যে পেইন্টিংটি বানিয়েছে তা আজ সম্পূর্ণ হয়েছে, তাই সে সঞ্জয়কে সেটা দেখাতে চায়।
সঞ্জয় বলে ঠিক আছে, সে যেন এখনই নিয়ে আসে। সায়স্ত্রী তো এই কথা শুনে খুবই খুশি হয়, তাই সে চলে যায় তার পেইন্টিংটি আনতে। কিন্তু সে যখন তার পেইন্টিং নিয়ে আসে তখনই সে দেখতে পায় যে সঞ্জয় তো অন্য একটি কাজে ব্যস্ত হয়ে গেছে। এটা দেখেই তো সায়স্ত্রীর কিছুটা মন খারাপ হয়, তাই সে ওই পেইন্টিংটা সেখানেই রেখে দেয়। তখন তার একজন কর্মচারী তাকে বলে যে আপনি তো রাজার জন্যই বাঁচেন, আর তার আপনার পেইন্টিং দেখারও সময় নেই। তখন রানী বলে যে আমি আসলে অনেক লাকি যে সঞ্জয় আমাকে বিয়ে করেছে, কারণ যেই মানুষটা কখনো বিয়েই করতে চায়নি সে আমার অপমান হতে দেখে আমাকে বিয়ে করেছে, এটাই তো আমার অনেক। আর সে মানুষের জন্য কত কিছু করে, এসব নিয়ে তো আমার গর্ব হয়। তাছাড়া আমাদের বয়সের অনেক তফাৎ, কিন্তু আমাদের চিন্তা ভাবনা একদম এক। তো এরপর রানী বলতে থাকে সঞ্জয় আমাকে সব দিয়েছে, শুধুমাত্র একটা জিনিসই দেয়নি, তা হলো সময়। এই ব্যাপারটা নিয়েই তার সবসময় মন খারাপ হয়, তবে তাও সে খুশি কারণ সঞ্জয় মানুষের জন্য কাজ করে। যাক, তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে সঞ্জয় তার গার্ডদের লড়াই করা শেখাচ্ছিল। তখনই রানীর একজন মেইড আসে আর সঞ্জয়কে বলে স্যার আপনার কি মনে আছে কালকে কি দিন? তখন সঞ্জয় তো কোনোভাবেই মনে করতে পারে না। সেই সময় মেইড তাকে জানায় যে কালকের দিনেই প্রথম তার রানীর সাথে দেখা হয়েছিল। সঞ্জয় তো তখন খুবই খুশি হয়ে যায় আর পরের দিন রানীর জন্য একটা সুন্দর সারপ্রাইজের আয়োজন করে। আর এটা খুবই রোমান্টিক আর সুন্দর একটা সারপ্রাইজ ছিল। এইসব দেখে তো সায়স্ত্রী অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে তার জীবনে এত সুন্দর সারপ্রাইজ কখনো পায়নি। যাক, তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের দেখানো হয় অর্জুনের বার্থডে পার্টির দৃশ্য, যেখানে সবাই খুবই এনজয় করছিল আর অর্জুনকে সবাই সোশ্যাল মিডিয়াতে বার্থডে উইশ করছিল। তবে তখনই হঠাৎ করে সেখানে সবার ফোনে একসাথে মেসেজ আসতে শুরু করে আর সবাই তো অর্জুন আর তার বাবার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে। তখন অর্জুনের বাবা একজনের থেকে ফোন নিয়ে নেয় আর দেখতে পায় যে অর্জুনের সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, যেখানে অর্জুন ওই প্লেনের মেয়েটার কাছে ক্ষমা চাইছিল। তখনই অর্জুন তার বাবাকে বলে সব শেষ, তাকে আর কেউ ভয় পাবে না। তখন তার বাবা তাকে বলে যে তাকে দিয়ে এই কাজ করিয়েছে তার কাটা মাথার লাশ যদি সবাই দেখে তাহলে অবশ্যই সবাই তাকে আগের থেকেও বেশি ভয় পাবে। বুঝুন তাহলে একজন বাবা হয়ে নিজের ছেলের অন্যায়কে কিভাবে প্রশ্রয় দিচ্ছে। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের সায়স্ত্রীকে দেখানো হয় সে তার প্রেগন্যান্সি টেস্ট করে জানতে পারে যে সে মা হতে চলেছে। এটা জেনেই তো সে খুব খুশি হয়ে যায়, তাই সে সাথে সাথে চলে আসে সঞ্জয়কে জানানোর জন্য। সঞ্জয় তখন ঘুমিয়েছিল, তাই সে তাকে ডাকতে থাকে আর যখনই সে তাকে তার মা হওয়ার কথা জানাতে যাবে ঠিক তখনই সঞ্জয়কে অন্য কেউ ডেকে নেয়, তাই সে সেখান থেকে চলে যায়। তাই সায়স্ত্রীর আর তাকে জানানো হয় না যে সে প্রেগনেন্ট। এদিকে সঞ্জয় নিচে এসেই দেখতে পায় যে তাদের মাইনিং এর ম্যানেজার এসেছে। সে তার কাছে এসে বলে যে স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে, গত সপ্তাহে আমার কাছে একটা লোক এসেছিল, সে বলেছে তারও নাকি আমাদের মতো মাইনিং এর ব্যবসা, তাই সে আমার থেকে কিছু বারুদ চায় আর তার বদলে সে আমাকে 2 লক্ষ টাকাও দিবে বলেছে। আমি তখন আর টাকার লোভ সামলাতে পারিনি, তাই তাকে ওই বারুদগুলো দিয়ে দিয়েছি। কিন্তু 2 দিন আগে পাঞ্জাবে যে ব্লাস্টটা হয়েছে সেটা সেই লোকটাই করিয়েছে। আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে, আমার অনেক বেশি খারাপ লাগছে। সঞ্জয় তো এই কথা শুনেই তাকে একটা চড় মেরে দেয় আর বলতে থাকে তার কোনো ধারণা আছে যে সেই ব্লাস্টে কত বাচ্চা এবং কত মানুষ মারা গেছে, সে তাকে কখনোই ক্ষমা করবে না। এটা বলার পরই লোকটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সে সময় আমাদের সায়স্ত্রীকে দেখানো হয় যে কিনা পুলিশের সাথে কথা বলছিল। তখন পুলিশটি জানায় এটা প্রকাশের প্ল্যান এবং সে এভাবেই কাজ করে। তখন সায়স্ত্রী বলে সে ম্যানেজার যদি মারা যায় কোনোভাবে তাহলে তো সঞ্জয় ফেসে যাবে। তখন পুলিশটা বলে হ্যাঁ তাই তো এরপরই আমাদেরকে দেখানো হয় সেই ম্যানেজারকে মারার জন্য অনেক লোক আসে, কিন্তু তখনই সেখানে চলে আসে সঞ্জয় আর সবার সাথে ফাইট করতে থাকে। মারামারির এক পর্যায়ে সায়স্ত্রী সেখানে চলে আসে আর কিছুক্ষণ পর সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। সঞ্জয় তখন সায়স্ত্রীকে জড়িয়ে ধরে। এরপরই সায়স্ত্রী সঞ্জয়কে বলে রোববার পর্যন্ত ম্যানেজারকে নিয়ে কোথাও লুকিয়ে থাকতে আর সোমবার কোর্টে হাজির হতে। সঞ্জয়ও তার কথা শুনে এটাই করে। তখনই আমরা দেখতে পাই সায়স্ত্রীর পেট থেকে রক্ত বের হচ্ছে, অর্থাৎ তার পেটে গুলি লেগেছে, কিন্তু সঞ্জয় তো এটা খেয়ালই করে না। তখন সে সায়স্ত্রীকে গাড়িতে তুলে দেয় এবং তাকে বাড়ি যেতে বলে। তখন সায়স্ত্রী একজন কর্মচারীকে বলে যে রাজাকে গিয়ে বলতে যে তার সাথে সায়স্ত্রীর কিছু কথা আছে। তখন সঞ্জয় তাকে বলে যে সে তার সাথে ফোনে কথা বলবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই সায়স্ত্রীকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন তাদের একজন কর্মচারী সঞ্জয়কে সায়স্ত্রীর অবস্থার ব্যাপারে ফোনে খবর দিতে থাকে। দেখতে দেখতে সোমবার চলে আসে। সঞ্জয় তখন কোর্টে চলে আসে আর ম্যানেজারকে নিয়ে সাক্ষী দেয়। ঠিক তখনই সায়স্ত্রী মারা যায়।
কিন্তু সঞ্জয় তো এখনো কিছুই জানতো না। সে সময় কোর্টের সামনে শত শত মানুষ চলে আসে আর তারা সবাই কান্না করতে থাকে। সঞ্জয় তো কিছুই বুঝতে পারে না। এরপরই সবাই তাকে সায়শ্রীর মৃত্যুর খবর জানায়। এক মুহূর্তে যেন সঞ্জয়ের পুরো পৃথিবী অন্যরকম হয়ে যায়। সে তো সায়শ্রীর মৃত্যুর খবর শুনে ছুটে চলে যায় হসপিটালে। সে তখন তার স্ত্রীর মৃতদেহের সামনে গিয়ে কান্না করতে থাকে। সে তো সবাইকে সময় দিতে গিয়ে তার স্ত্রীকেই কখনো সময় দিতে পারেনি। এই সবকিছু নিয়ে তার অনেক বেশি খারাপ লাগতে থাকে। ঠিক এই সময়ই তাদের একজন মেইড এসে সঞ্জয়কে সায়শ্রীর লাস্ট মেসেজগুলো দেখায়। সঞ্জয় তো সায়শ্রীর সেই মেসেজগুলো দেখারও সময় পায়নি। সে এবার এই মেসেজগুলো দেখে অনেক কান্না করতে থাকে। তখনই সে দেখতে পায় সায়শ্রীর প্রেগন্যান্সি টেস্ট। এটা দেখেই তো সে অবাক হয়ে যায়। তার মানে তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। এই সব কিছুতে সে আজ অনেক ভেঙে পড়ে, অনেক কান্না করতে থাকে। যাক, তো এরপরই আমাদের সায়শ্রীর অন্তিম সংস্কার দেখানো হয়। তখন সঞ্জয় তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে সে সায়শ্রীকে কিছুই দিতে পারেনি। তার পছন্দ কি, তার পছন্দের খাবার কি, এটাও সে জানে না। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে সে যেন মন খারাপ না করে। সে তো তাদের রানীকে সবই দিয়েছে, শুধুমাত্র সময় ছাড়া। আর এটাই তো একটা মানুষের জন্য সবচেয়ে বড় ব্যাপার, তাই না? এসব চিন্তা করেই সঞ্জয় অনেক ভেঙে পড়ে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, যেখানে সঞ্জয় সায়শ্রীর কিছু বন্ধুদের ডাকে আর তার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করে। তখন সে জানতে পারে সায়শ্রী একজন উকিল হতে চেয়েছিল, কিন্তু পরে সে হঠাৎই একদিন সঞ্জয়কে বিয়ে করে নেয় আর সে এখানে রানী হয়ে যায়। যাক, তো সঞ্জয়ের দিন এভাবেই কাটতে থাকে। এর মধ্যেই সে জানতে পেরেছিল যে সায়শ্রী তার মৃত্যুর আগে তার অর্গান ডোনেট করে গিয়েছে। তো সঞ্জয় একদিন ডক্টরকে ফোন করে জানতে চায় যে সায়শ্রীর অর্গান যে ডোনেট করা হয়েছে সেটা কাকে কাকে দেয়া হয়েছে। তখন ডক্টর তাকে জানায় 3 জন আলাদা আলাদা ব্যক্তিকে তার অর্গান ডোনেট করা হয়েছে। কিন্তু ডক্টর সঞ্জয়কে বলে যে সে যেন এই কথা কাউকে না বলে, কারণ এর কারণে ডক্টরের লাইসেন্সও বাতিল হতে পারে। তখন সঞ্জয় তাকে বলে ঠিক আছে। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। দেখা যায় সঞ্জয় ট্রেন আসার অপেক্ষা করছিল। তখনই তার সেক্রেটারি সেখানে চলে আসে। সে সময় সঞ্জয় তাকে বলে সে মুম্বাইয়ে যাবে আর সে কিছুদিন একা থাকতে চায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি সেখানে একাই থাকুন, তবে আমাদের আপনার সাথে থাকতে দিন। তাছাড়া আমরাও দেখতে চাই যে রানী কাদেরকে তার অর্গান ডোনেট করেছে। আর রানী যদি আজ বেঁচে থাকতো তাহলে সেও হয়তো এটাই চাইতো যে আমরা আপনার সাথে যাই। এ কথা শুনে সঞ্জয়ও রাজি হয়ে যায়। আর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে সঞ্জয়রা সবাই মুম্বাই পৌঁছে গেছে। এরপরই তারা সেখানে পৌঁছে একটা ট্যাক্সিতে উঠে পড়ে। তখন ট্যাক্সি ড্রাইভার অনেক কথা বলতে থাকে। এক পর্যায়ে তার কথা শুনে সঞ্জয় তো হেসেই ফেলে। এরপরই তারা গাড়ি থেকে নেমে যায়। সঞ্জয় তখন ড্রাইভারকে অনেকগুলো টাকা দেয় আর তাকে বলে যে সে অনেকদিন পরে এত হাসলো আর তাকে এভাবে হাসানোর জন্য ধন্যবাদ। এরপরই তারা একটা বস্তিতে যায়, যেখানে তারা কামার উদ্দিন নামের একটা ছেলের সাথে দেখা করতে যায়, কারণ রানীর ফুসফুস তাকেই ডোনেট করা হয়েছে। তখন বাচ্চাটি বসে ছিল, সেখানেই সঞ্জয় আসে আর বাচ্চাটিকে তার নাম ধরে ডাকে। বাচ্চাটিও তখন তার সাথে কথা বলতে থাকে। সঞ্জয় তাকে জিজ্ঞেস করে তার বাবা মা কোথায়। বাচ্চাটি জানায় তার বাবা মা নেই, কারণ তার জন্মের পরই তাকে রেল স্টেশনে ছেড়ে তার বাবা মা চলে গেছে আর তখন থেকেই সে এখানে থাকে। সে যেখানে জায়গা পায় সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এখানকারই একজন হলো সেলিম চাচা, সেই তাকে খাবার দাবার দেয়। সেলিম চাচা তো তাকে স্কুলেও ভর্তি করিয়েছে, কিন্তু হঠাৎই একদিন সে অজ্ঞান হয়ে পড়ে যায়। ডক্টর তাকে জানায় যে তার ফুসফুস একদম নষ্ট হয়ে গেছে এবং তার নিঃশ্বাস নিতে অনেক কষ্টও হতো। এরপরই ডাক্তার তার অপারেশন করায় আর সে আবারও সুস্থ হয়ে যায়। তখন সঞ্জয় তাকে বলে যে সে কি তার সাথে যাবে। সে তখন তাকে জিজ্ঞেস করে যে সঞ্জয় কি তাকে খাবার খাওয়াবে। সঞ্জয় বলে হ্যাঁ খাওয়াবে তো। তখন ছেলেটি বলে যে সে তো খাবার এখানেও পায়। তখন সঞ্জয় তাকে বলে তাহলে সে তাকে জামা কাপড়ও কিনে দিবে। তখন বাচ্চাটি বলে ঠিক আছে, সে একটা শর্তেই যাবে, যদি সঞ্জয় তার সব বন্ধুদেরকে জামা কাপড় কিনে দেয়। তখন সঞ্জয়ও এতে রাজি হয়ে যায় আর বস্তির অনেক বাচ্চাদের নিয়ে সে খাবার খাওয়ায় আর তাদেরকে জামা কাপড়ও কিনে দেয়। তারা সবাই তো বেশ আনন্দ করে। এরপর সবাই মিলে যখন বস্তির দিকে আসে তখন একটি মেয়ে আসে কামারউদ্দিনের অবস্থা জানতে। কামারউদ্দিন তাকে বলে যে ইনি হলো সঞ্জয় আঙ্কেল, কিন্তু ইনি আমাদের জন্য একজন এঞ্জেল। তখন সঞ্জয় মেয়েটিকে জিজ্ঞেস করে সে কে। মেয়েটি জানায় সে একজন মেডিকেল স্টুডেন্ট এবং তারা এখানে চেক আপের জন্য এসেছে, কারণ এখানে এই বস্তির সকল মানুষই শ্বাসকষ্টে ভোগে আর মুম্বাইয়ের সবচেয়ে পলিউটেড জায়গাই হলো এই বস্তি।
এখানে প্রায়ই মানুষ মারা যায়, এ কারণেই তারা এই বস্তির লোকেদের জন্য কাজ করে যাচ্ছে। তখন সঞ্জয় মেয়েটিকে জিজ্ঞেস করে যে এখানে এত ধোঁয়া আসে কোথা থেকে। তখন মেয়েটি তাদের একটা বড় ময়লার স্তূপ দেখায়। আসলে এখানে একটা অনেক বড় প্রজেক্ট করার কথা, তাই তারা সবার থেকে জমি কিনে নিয়েছে, আর এখানে একটু জমিই আছে, সেটা কিনলেই তারা প্রজেক্ট শুরু করবে। এ কারণেই তারা ইচ্ছে করে এখানে ময়লা ফেলতে থাকে, সেগুলো পোড়াতে থাকে, যে কারণেই এখানকার এই অবস্থা। তারা এসব করছে যাতে করে মানুষজন অতিষ্ঠ হয়ে ইচ্ছা করেই এই জায়গা ছেড়ে দেয়। তখন পাশের একজন বলে যে হ্যাঁ, আর যদি সেই কোম্পানি আর বাকি 10 একর জায়গা পেয়ে যায় তাহলে তো তাদেরকে আর কেউ থামাতে পারবে না। এসব শুনে তখন সঞ্জয় বলে যে উপরে ওঠার দুটি ধরন রয়েছে, প্রথমটি হলো ভালো, আরেকটি হলো খারাপ, আর এটা তো খুবই খারাপ। তো দৃশ্য এখান থেকে পরিবর্তন হয়, আর আমাদের দেখানো হয় সঞ্জয় তার গাড়িতে যায়। সে জানতে পেরেছিল এই সবকিছুর পেছনে বিরাট নামের একজন রয়েছে, তাই সে তার একজন কর্মচারীকে বলে যে সে যেন বিরাটের থেকে জমিটা কিনে নেয় আর এই পুরো জায়গাটিকে পলিউশন মুক্ত করে দেয়। তখন তো বাচ্চারা এই কথা শুনে সবাই খুব খুশি হয় আর তাকে বিদায় জানায়। সঞ্জয় তখন সেখান থেকে চলে যায়। এরপরে তারা নেক্সট আর একজনের বাড়িতে যায় যাকে সায়শ্রীর চোখ দান করা হয়েছিল। তারা সেখানে গিয়ে দরজায় নক করে। তখন দেখা যায় একজন বৃদ্ধ লোক দরজা খোলে আর বলতে থাকে তারা আবারও কেন এসেছে। লোকটি বলে সেই পরিবারের বড় এবং সে জানে তারা এখানে টাকা দিতে এসেছে, কিন্তু তাদের টাকা লাগবে না। সঞ্জয়রা তো তখন কিছু না কিছু বলে তাদের ঘরে যায়। তখনই সে সেই মহিলাকে দেখতে পায় যাকে রানীর চোখ দেয়া হয়েছে। মহিলাটির নাম ছিল ভাইদেহী। তখন সঞ্জয় তো ভাইদেহীর দিকে তাকিয়ে থাকে এবং তার রানীর চোখ কল্পনা করতে থাকে। আসলে ভাইদেহীর চোখের অপারেশনের জন্য তারা তার মঙ্গলসূত্রটি বিক্রি করে দিয়েছিল। তখন সঞ্জয় সেই মঙ্গলসূত্রটি তাদের ফিরিয়ে দেয় আর বলে এমনও কিছু পরিবার আছে যাদের মঙ্গলসূত্র তো আছে কিন্তু সেটা পরার মতো লোক নেই। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের সঞ্জয়কে দেখানো হয়। এবার তারা তৃতীয় জায়গায় যায়। রানীর হার্ট যাকে দেয়া হয়েছিল এবার তারা তার সাথে দেখা করতে যায়। তো সেখানে গিয়েই তারা দেখতে পায় যে মেয়েটির পরিবার খুব কান্না করছে। তখন সঞ্জয় একটা ডক্টরকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার। সে জানায় মেয়েটার কয়দিন আগেই হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে, কিন্তু এখন হঠাৎ করেই মেয়েটার হার্টবিট খুব কমে গেছে। এই মেয়েটার নাম নিশা। তখন সঞ্জয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে সে কিভাবে ভেতরে যাবে। সঞ্জয় তখন একটা পণ্ডিতের পোশাক পরে নেয় আর সেখানে চলে যায়। এরপর সে মেয়েটিকে বলে যে তার কিছুই হবে না। পরবর্তীতে দেখা যায় সে বেস্ট হার্ট সার্জন জনকে ভিডিও কল দেয় আর তাকে এখানে ডক্টরদের সাথে কানেক্ট করিয়ে দেয়। এরপরই দেখা যায় সার্জারি বেশ ভালোভাবে সম্পূর্ণ হয়। পরবর্তীতে সঞ্জয় তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এখন তারা এখান থেকে চলে যাবে, কারণ এখানে থাকার আর তার কোনো কারণ নেই। তো এসব বলে তারা ফিরে যাচ্ছিল, ঠিক তখনই তারা ট্রাফিক জ্যামে আটকে যায়, যেখানে প্রধান আর তার ছেলের সমাবেশ চলছিল। সেখানে প্রধান বলছিল যে তার ছেলের যে ভিডিওটা ভাইরাল হয়েছে তা একদম মিথ্যা, কেননা এআই দিয়ে এখানে তার ছেলের মুখ লাগিয়ে দেয়া হয়েছে, এটা তার ছেলে না। তখনই সেখানে মারামারি শুরু হয়ে যায় এবং মারামারির এক পর্যায়ে একজন পুলিশ সেখানে সঞ্জয়কে দেখতে পায় আর তখনই পুলিশ অর্জুনকে ফোন করে আর বলে তারা যেখানে সমাবেশ করছে সেখানে সঞ্জয় এসেছে। কিন্তু অর্জুন তো এটা বিশ্বাসই করে না আর ফোন রেখে দেয়। কিন্তু তখনই সেখানে আবার প্রকাশ ফোন দেয় আর অর্জুনকে জানায় তারা সঞ্জয়ের লোকেশন থেকে জানতে পেরেছে যে সে অর্জুনদের সমাবেশের এখানেই কোথাও রয়েছে এবং তারা খুব তাড়াতাড়ি এটার খোঁজ নিবে যে সঞ্জয় মুম্বাইয়ে কেন এসেছে। তাহলেই তাদের সঞ্জয়কে ধরা খুব সহজ হবে। এরপরই আমাদের অর্জুনকে দেখানো হয় যে কিনা এদিক ওদিক সঞ্জয়কে খুঁজছিল। তখনই সে একজন পুলিশকে বলে সাংবাদিকদের বলতে যে তাদের ক্যামেরা প্রতিটি ট্যাক্সির দিকে ঘোরাতে এবং জুম করতে। তখনই জুম ক্যামেরাতে দেখা যায় সঞ্জয়কে, আর সেই সময় প্রধান আর তার ছেলে অর্জুন দুজনেই ভয় পেয়ে যায়। সে সময় সঞ্জয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে তারা কোনো মতেই ধরা দিতে পারে না, কারণ একবার যদি প্রধান জেনে যায় যে তারা মুম্বাইয়ে কেন এসেছে তাহলে তারা সেই 3 জনকেই মেরে ফেলবে যাদেরকে রানীর অর্গান দেয়া হয়েছে। তখন সঞ্জয়েরও এটাই ঠিক বলে মনে হয়, তাই তারা দ্রুত সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখনই প্রধানের ছেলে তাদের পিছু করতে থাকে এবং এখানে অনেকক্ষণ ধরে তারা সঞ্জয়কে ধরার চেষ্টা করে। এক পর্যায়ে অর্জুন সঞ্জয়দের গাড়ির দিকে বোমা ফেলতে নিলে তার গাড়িটাই ব্লাস্ট হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। তখনই প্রকাশ আসে রাজবাড়িতে। সে রাজবাড়ি এসেই তাদের জানায় যে প্রধানের ছেলের মৃত্যু হয়েছে এবং এটার জন্য দায়ী তাদের রাজা। তখনই একজন কর্মচারী প্রকাশকে জানায় এটা হতে পারে না, কারণ তাদের রাজা তো মুম্বাই গিয়েছে। রানী যাদেরকে অর্গান ডোনেট করেছে
তাদের দেখতে। এই কথা শুনেই তো প্রকাশ খুব খুশি হয়, কারণ সে তো এটাই শুনতে চাইছিল। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের সঞ্জয়কে দেখানো হয়। সে তখন ট্রেন স্টেশনে ছিল। সেই সময় সে তার একজন কর্মচারীকে বলে এখানেই থেকে যেতে, এবং তার কাজ হবে নোট সিস্টেম থেকে সেই 3 জনের নাম সরিয়ে ফেলতে, যাদেরকে রানী তার অর্গ্যান ডোনেট করেছিল, যাতে করে প্রধান তাদের কোনো খোঁজই না পায়। তো রাজকোটে যাওয়ার সময় সঞ্জয় জানতে পারে কামালউদ্দিন আবারও অসুস্থ হয়ে গেছে, আর ভাইদেহীর শ্বশুর বাড়িতে আবারও কিছু সমস্যা দেখা দিয়েছে, যে কারণে তাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তাই তখন থেকেই সে কান্নাকাটি করেই চলেছে। আর এইদিকে নিশার হার্টের অবস্থাও খুব খারাপ। এসব শুনে সঞ্জয় বলে সে আবারও মুম্বাইয়ে ফিরে যাবে, কারণ তাকে এদেরকে বাঁচাতে হবে। কিন্তু তার বডিগার্ডরা তাকে মানা করতে থাকে। সে জানায় তারা যদি তার জায়গায় থাকতো তাহলে কি তারা এটা করতো না। সে আসলে এভাবেই তার স্ত্রীকে বাঁচিয়ে রাখতে চায়। তখন সবাই তার কথা শুনে চুপ হয়ে যায়। সেই সময় আবার প্রধানের ফোন আসে সঞ্জয়ের অ্যাসিস্ট্যান্টের কাছে। তখনই সঞ্জয় ফোন নিয়ে কথা বলে এবং বলে যে আমার স্ত্রী মারা গিয়েছে, এটাতে যেমন আপনার কোনো হাত নেই, তেমনি আপনার ছেলে মারা গিয়েছে, এটাতে আমারও কোনো হাত নেই। তো এটাকে এখন যেতে দিন। কিন্তু প্রধান তাকে বলে আমার ছেলে মারা গেছে, তার লাশ আমার সামনে, কিন্তু তোর স্ত্রী তো বেঁচে আছে আলাদা আলাদা মানুষের জীবনে, আর যতক্ষণ আমি তাদেরকে মেরে ফেলছি আমি শান্তিতে বসবো না। তখন সঞ্জয় তাকে বলে তাহলে সে মুম্বাইয়ে আসছে, আর সে ওই 3 জনকে কিচ্ছু হতে দিবে না। এরপরে তারা সবাই ট্রেন থেকে নেমে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে কামালউদ্দিনদের বস্তির দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় একটা লোক মারা গেছে। সবাই তো খুব কান্নাকাটি করছে, কিন্তু তবুও কিছু লোক সেখানে ময়লা পোড়াচ্ছে। এটা দেখে একজন বৃদ্ধ লোক তাদের থামাতে যায়, কিন্তু তারা তো তার কোনো কথাই শোনে না, বরং লোকটিকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই সেখানে চলে আসে সঞ্জয়, আর এসেই বলে আজকের দিনটা যেন তারা এটা না করে। কিন্তু তারা সঞ্জয়কে মারতে যায়, তারও কোনো কথা শোনে না। তখন তো সঞ্জয় সবাইকে মেরে একেবারে আধমরা করে দেয়। দৃশ্য এখানেই কাট হয় আর আমাদের প্রধানকে দেখানো হয়, যে কিনা পুলিশদের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে যে তারা কি সেই 3 জন অর্গান ডোনেট রিসিভারের নাম জানতে পেরেছে। তখন তারা জানায় সঞ্জয় পুরো সিস্টেম হ্যাক করে সবকিছু ডিলিট করে দিয়েছে, তাই তারা কিছুই বের করতে পারেনি। তখন সে বলে দরকার হলে সঞ্জয়দের একজন লোককে অ্যারেস্ট করতে হবে এবং তাদের দিয়েই খোঁজ লাগাতে হবে। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের সঞ্জয়কে দেখানো হয়। সে আসে ভাইদেহীর বাবার সাথে দেখা করতে। তখন ভাইদেহীর বাবা জানায় ভাইদেহীর 2 ছোট ছোট বাচ্চা রয়েছে এবং তাদের পড়াশোনা করার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু তার স্বামীর এত টাকা নেই, তাই সে চাকরি করতে চায়। কিন্তু তার শ্বশুর এটার পুরো বিরুদ্ধে, তাই তাকে বাড়ি ফিরতে মানা করে দিয়েছে। তখন তিনি বলেন এটা তো মিডল ক্লাস পরিবারের কথা, তাই রাজা এটা বুঝবে না। তখন সঞ্জয় তাকে জানায় তার স্ত্রী মারা গেছে এবং সে তার চোখ ডোনেট করেছে, তাই সে কোনোভাবেই এই চোখে অশ্রু আসতে দিবে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের ভাইদেহী আর তার বাবাকে দেখানো হয়। তারা তার শ্বশুর বাড়িতে চলে আসে। তখন ভাইদেহীর শ্বশুর তাকে বলে তাকে আগে প্রতিজ্ঞা করতে হবে যে সে চাকরি করার ব্যাপারটা ভুলেই যাবে। তখন সে তাই করে এবং তার শ্বশুর তাকে ঘরে আসতে বলে। তখন ভাইদেহী আর তার বাবার সাথে সঞ্জয় আর তার লোকজনও বাড়িতে আসে। সেই সময় ভাইদেহীর শ্বশুর তার বাবাকে জিজ্ঞেস করে সঞ্জয় এখানে কি করছে। তখন সে বলে যে তার বন্ধু সে। এরপরই দেখানো হয় সবাই মিলে খেতে বসে। তখন সঞ্জয় ভাইদেহীকে জিজ্ঞেস করে সে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে। সে জানায় সে সিএ টপ করেছে। এই কথা শুনে সঞ্জয় তাকে বলে তার মানে তুমি চাকরি কেনা, চাকরি তোমাকে খুঁজছে। এটা শুনে তো ভাইদেহীর শ্বশুর সঞ্জয়ের দিকে কিছুটা রাগী চোখে তাকায়। তখন সঞ্জয় বলে না ঠিক আছে, তুমি কেন চাকরি করবে, তোমার চাকরি করার কোনো দরকার নেই, কারণ ঘরের কর্তা তো তোমার শ্বশুর। এটা শুনেই ভাইদেহীর শ্বশুর খুশি হয়ে যায়। খাবার শেষে যখন সঞ্জয়রা চলে যাচ্ছিল তখনই ভাইদেহী বাইরে আসে আর সঞ্জয়কে ধন্যবাদ জানায়। ভাইদেহী তখন তাকে কিছু পাঁপড়ও দেয় খাওয়ার জন্য। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের সঞ্জয়কে দেখানো হয় যে কিনা নিশার বাবার সাথে দেখা করতে এসেছে। সেখানে গিয়ে সে জানতে পারে যে নিশার বয়ফ্রেন্ড অনেক বেশি টক্সিক, যে কিনা সবসময় নিশার উপর চেঁচামেচি করত। আর নিশার তো ছোটবেলা থেকেই হার্ট দুর্বল, আর সেই ছেলের সাথে ব্রেকআপের পর নিশা আরো দুর্বল হয়ে পড়ে। আর এখন সেই ছেলে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলেছে। এরপরই সঞ্জয় নিশা আর তার বোনকে নিয়ে সেই ছেলেকে ফলো করে আর তারা দেখতে পায় সেই ছেলেটা তার পুলিশ আঙ্কেলের সাথে জিমে এসেছে। এদিকে আমাদের দেখানো হয় পুলিশ সঞ্জয়ের ম্যানেজারকে অ্যারেস্ট করে আর তার থেকে নকল স্টেটমেন্ট বানিয়ে নেয় যে কিছুদিন আগে যে ব্লাস্ট হয়েছে তা সঞ্জয় করিয়েছে। এরপরে তার স্টেটমেন্ট নিয়ে তাকে মেরে ফেলে। দৃশ্য আবারও আসে সেই জিমের মধ্যে যেখানে নিশার এক্স বয়ফ্রেন্ড ছিল। সেখানে গিয়ে সঞ্জয় তার সাথে কথা বলে। তখনই নিশার এক্স বয়ফ্রেন্ডের মামা সঞ্জয়কে চিনে ফেলে। তখনই সঞ্জয় সবাইকে মেরে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে আমাদের বস্তির দৃশ্য দেখানো হয়
যেখানে সঞ্জয় বসেছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে এসে জানায় যে পুলিশরা তাদের সেই ম্যানেজারকে মেরে ফেলেছে, আর তার পক্ষ থেকে একটা নকল স্টেটমেন্ট দিয়ে তাদের ওয়ান্টেড বানিয়ে দিয়েছে। সেই সময় একটা পুলিশ সেখানে আসে, সঞ্জয়কে অ্যারেস্ট করতেই এসেছিল সে। তখনই সঞ্জয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। সে সময় পুলিশটি সেখান থেকে চলে যায়। এদিকে তো একটা ঝামেলায় পড়ে যায় ওমর আর নিশান, তাই তারা পুলিশ স্টেশনে আসে। তখন সেখানে প্রকাশও আসে, কিন্তু সে ওমরদের দেখতে পায় না। সে জানায় সঞ্জয় আর তার সাথের কাউকে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে সরকারের পক্ষ থেকে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। এই কথা ওমর আর নিশানও শুনতে পায়, তাই তারা দ্রুত সঞ্জয়কে সব কথা জানায়। এরপরই সঞ্জয় তার স্ত্রীকে কল্পনা করে, যেখানে সেও স্ত্রী তাকে বলছিল, তুমি এতদিন যা করেছো তা আমার জন্য একটা ভালো স্বামী হয়ে করেছো, কিন্তু এখন যা করছো তা একজন রাজা হিসেবে করছো, কারণ তার একটা বেটার লাইফ ডিজার্ভ করে, আর এটা অবশ্যই একটা ভালো কাজ। তখন সঞ্জয় তাদের বলে সে প্রমিস করছে সে ওই 3 জনকে বাঁচাবেই। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে প্রকাশ তার ঘরে আসে, আর ঘরে ঢুকতে ঢুকতে কারোর সাথে কথা বলছিল সে বলছিল তারা যত তাড়াতাড়ি সম্ভব যেন সঞ্জয়কে ধরতে পারে। তখনই সঞ্জয় পেছন থেকে উঠে বলে, আপনি নিজের ইউনিফর্ম খুলে একদম ঠিক করেননি। এটা বলেই প্রকাশকে বেদম মার মারে আর বলতে থাকে, আমাদের পিছু করা বাদ দিন। আর আপনি কি মনে করেন আমি আপনাকে ভয় পাই? না, আমি ভয় পাই না। আমি শুধু আপনার ইউনিফর্মকে সম্মান করি। কিন্তু আপনি আপনার ইউনিফর্মকে যে ময়লা করেছেন তাতে উপরের ময়লা তো যাবে, কিন্তু সেই দাগ যাবে না যা আপনি অন্যায় করে লাগিয়েছেন। তো এরপরই সেখানে প্রকাশের বাচ্চা আর তার স্ত্রী চলে আসে। তখন সঞ্জয় তাদের সাথে একেবারে হাসি মুখে কথা বলে, যেন তাদের মধ্যে কিছুই হয়নি। দৃশ্য চলে যায় পরদিন সকালে, যেখানে ভাইদেহীর বাড়ির দৃশ্য দেখানো হয়। ভাইদেহী আত্মহনন করতে চেয়েছিল। তখনই ভাইদেহী শ্বশুর তাকে বলে, এইসব যদি তাকে করতেই হয় তাহলে সে যেন তার মায়ের বাড়ি গিয়ে করে, কারণ তার বাচ্চারা এখানেই থাকবে। তখনই একজন মহিলা তাকে বলে, আজকালকার যুগে কে মহিলাদের ঘর বন্ধ করে রাখে? তখন ভাইদেহী শ্বশুর বলে, আজকের দিনের নিয়ম কি তারা দেখে না? জায়গায় জায়গায় মেয়েরা পুরুষদের লালসার শিকার হচ্ছে। এই অবস্থায় সে তাদের ঘরের মহিলাদের কিভাবে বের হতে দিবে? তখনই সেখানে সঞ্জয় আসে আর ভাইদেহীকে বোঝায় যে সে মারা গেলে কারো কিছুই যায় আসবে না, সবাই একদিন না একদিন তাকে ঠিকই ভুলে যাবে, তাই তাকে বেঁচে থেকেই লড়াই করতে হবে। এরপরই সে সেখান থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে, আজ শায়স্ত্রী বেঁচে থাকলে সবকিছু খুব সুন্দর করে ঠিক করে দিত। তখন সঞ্জয় আরো মনে করে শায়স্ত্রী তাকে কিছু ভয়েস মেসেজ পাঠিয়েছিল, কিন্তু তা তার শোনা হয়নি, তাই সে এবার সেগুলো শোনে, যেখানে শায়স্ত্রী সঞ্জয়কে বলে যে সে জানে তার বাবা মারা যাওয়াতে সঞ্জয় অনেক ভেঙে পড়েছে, তবে সে যেন মন খারাপ না করে। সে যেন সবসময় উপরওয়ালার উপর বিশ্বাস করে সব ছেড়ে দেয়, কারণ উপরওয়ালার কাছে সেই শক্তি আছে সবকিছু ঠিক করে দেয়ার। তখনই সঞ্জয়দের সেই ড্রাইভারের কাছে একটা ফোন আসে। সঞ্জয় আসলে ভাইদেহীর দেয়া পাপড় তাকে খেতে দিয়েছিল, কিন্তু সে সেটা একজন বিদেশি কাস্টমারের কাছে বিক্রি করেছে, আর সেই কাস্টমারের তো ভাইদেহীর পাপড় খুবই পছন্দ হয়েছে, তাই সে আরো কিনতে চায়। সঞ্জয় তখন তাকে বলে তার কত কেজি লাগবে। সে বলে 10 কেজি। সঞ্জয় তখন বলে যে 10 কেজির জন্য তাদের 1200 টাকা দিতে হবে। তখন লোকটিও রাজি হয়ে যায়। অর্থাৎ এভাবেই সঞ্জয় ভাইদেহীর ইনকামের একটা পথ খুলে দিল। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের দেখানো হয় একটি বারের দৃশ্য, যেখানে জ্যাক বসে ড্রিঙ্ক করছিল। তখনই সেখানে সঞ্জয় আসে আর বলে তাকে বাকি জমি বিক্রি করে দিতে। তখন সে বলে সঞ্জয় জানে এখানে কত টাকার প্রজেক্ট আছে, এখানে প্রায় 750 কোটি টাকার প্রজেক্ট রয়েছে, আর জ্যাকের প্রফিট হলো 250 কোটি, কিন্তু সে তাকে তার ডাবল টাকা দেবে যদি সে এই জায়গা তার কাছে বিক্রি করে। তখন জ্যাক হাসতে থাকে আর বলে টাকা কোথায়? তখনই সঞ্জয় তাকে টাকা দেখায়। সিসিটিভিতে এটা দেখে লোকটা অবাক হয়ে যায়। তখন জ্যাক বলে সে যদি এই টাকা নিয়ে পালিয়ে যায় তখন? সেই সময় সেখানে একটা ব্লাস্ট হয়। এটা দেখেই তো জ্যাক ভয় পেয়ে যায় আর দ্রুত কন্ট্রাক্ট সাইন করে দেয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের ভাইদেহীর ঘরের দৃশ্য দেখানো হয়। তারা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে নতুন ব্যবসা নিয়ে। তখন ভাইদেহী সঞ্জয়কে ধন্যবাদ জানায়। সেই সময় দেখা যায় তার বাচ্চারা স্কুল থেকে ফিরে আসে। তখন ভাইদেহী তাদের বলে সঞ্জয়ের পা ছুঁয়ে প্রণাম করতে। তখন সঞ্জয় তাদের জিজ্ঞেস করে তাদের কি বাবাকে পছন্দ নাকি মাকে। তখন তারা বলে যে মাকেই বেশি পছন্দ। সঞ্জয়ের পর তাদের জিজ্ঞেস করে যে এর পরে তাদের কাকে কাকে পছন্দ। বাচ্চারা তো তাদের চাচা চাচি দাদি সবার কথা বলে, কিন্তু দাদার কথা বলে না। এসব দেখে তাদের দাদার মন খারাপ হয়, তাই সে বলতে থাকে যে সে তো সবকিছু তাদের ভালো রাখার জন্যই করত, তাহলে তার এমন কি ভুল হয়েছে যে তাকে কেউ পছন্দ করে না। তখন সঞ্জয় তাকে বোঝায় যে তার সব সময় সবার সাথে এতটাও শক্ত হওয়া উচিত না। এরপরে দৃশ্য চলে যায় পুলিশ স্টেশনে। প্রকাশ তখন প্রধানকে ফোন করে আর বলে যে রানী যাদেরকে তার অর্গান ডোনেট করেছিল তাদের মধ্যে একজনের খবর পাওয়া গেছে। তার নাম ভাইদেহী, যে কিনা শায়স্ত্রীর চোখ পেয়েছে।
তখন প্রধান বলে সে তো এটারই অপেক্ষা করছিল, এখন সে ভাইদেহীকে মারবে। এরপরই দেখা যায় যে ভাইদেহীর স্বামী একটা পুলিশ স্টেশনে যায় তার কোনো একটা কাজে। তখনই সে দেখতে পায় যে সঞ্জয় আর তার সাথীদের ওয়ান্টেড লিস্টে নাম রয়েছে। এটা দেখেই সে অবাক হয়ে যায়, তাই সে তার কাগজপত্র নিয়ে দ্রুত বাড়িতে চলে আসে আর সবাইকে ডেকে দেখায় যে সঞ্জয় কোনো ডক্টর না, সে একজন ওয়ান্টেড ক্রিমিনাল। এরপরই আমাদের কামারকে দেখানো হয়, সে হসপিটালে ভর্তি, কিন্তু সে তার চিকিৎসা করাতে চাচ্ছে না, কারণ তার মনে হচ্ছিল সঞ্জয় তার বাবা এবং সে সঞ্জয়ের সাথে দেখা করতে চায়। তখন সে সঞ্জয়কে বলে সে তখনই ট্রিটমেন্ট করাবে যদি তার সাথে বস্তির সবাইকে সঞ্জয় ট্রিটমেন্ট করাতে পারে। সঞ্জয় তখন জিজ্ঞেস করে এখানে কয়জন রোগী রয়েছে। তখন সে জানতে পারে ৬,০০০ রোগী রয়েছে সেখানে। তখন সে সবাইকে বলে সবকিছু তৈরি করতে। এদিকে সবাই হসপিটালে যায়। অন্যদিকে ভাইদেহীর হাজবেন্ড যখন সবাইকে বলছিল যে সঞ্জয় কোনো ডক্টর না ক্রিমিনাল, তখন ভাইদেহীর বাবা বলতে থাকে যে সে কোনো ক্রিমিনাল না, সে রাজকোটের রাজা। তখন সবাই তো অবাক হয়ে যায়। আর ওইদিকে আমাদের নিশার বয়ফ্রেন্ডকে দেখানো হয়, সে আসে নিশাকে সবকিছু বলতে। তখন নিশার বাবা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নিশা সঞ্জয়কে অপমান করতে থাকে। এটা দেখে ওমর সহ্য করতে পারে না, আর সে বলেই দেয় যে সঞ্জয় নিশার এত সাহায্য কেন করছে সে কি জানে, কারণ নিশাকে যে হার্টটা দিয়েছে সে সঞ্জয়ের স্ত্রী। এদিকে ভাইদেহীর বাবাও সবাইকে বলে দেয় যে ভাইদেহীর চোখ আর কেউ না, সঞ্জয়ের স্ত্রীই দিয়েছে। এরপর দৃশ্য আবারও চলে আসে নিশার কাছে। সে তখন সঞ্জয়কে জড়িয়ে ধরে আর বলে আজকে থেকে তার স্ত্রীর হার্ট একদম সুস্থ থাকবে। এরপরে আমাদের কামারকে দেখানো হয়, সে বলছিল যা কিছু হচ্ছে সব তার বাবার জন্য, অর্থাৎ সঞ্জয়ের জন্য। সে যদি তাকে ময়লায় ফেলে না দিত তাহলে তো এটা হতো না। এরপরই সেখানে সঞ্জয়ের অ্যাসিস্ট্যান্ট আসে, আর এবার সে কামারকেও সঞ্জয়ের সত্যতা সম্পর্কে জানায়। সে বলে যে সঞ্জয় একজন রাজা, আর সে তার এত টেক কেয়ার করছে এ কারণেই কারণ তার স্ত্রীর ফুসফুস তাকে দেয়া হয়েছে। কামার তো এটা শুনে তার ভুল বুঝতে পারে, আর সেই সময় সঞ্জয় আসলে সে কান্না করতে থাকে। তখন সঞ্জয় তাকে বলে কান্না না করতে, সবকিছু ঠিক হয়ে যাবে। সে কামারকে বলে তুই ঠিক হয়ে যাবি, শুধু আমার উপর ভরসা রাখ। তখন কামার সঞ্জয়কে বলে সরি, আমি আপনাকে আমার বাবা মনে করেছিলাম, তাই আপনার উপর রাগ হয়েছিল। এরপর সে আরো বলে যে আমি জানি আপনার স্ত্রীর ফুসফুস আমার মধ্যে আছে, আপনি যদি চান তাহলে আপনার স্ত্রীর ফুসফুস বের করে নিতে পারেন। সঞ্জয় তখন বলে এসবের কোনো দরকার নেই, তার স্ত্রী যখন তাকে এই ফুসফুস দিয়ে গেছে তাহলে এটা তার কাছেই থাকবে, আর তাকে ভালো রাখার জন্যই সে এত কিছু করছে, তাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। সেই সময় একজন এসে জানায় ডক্টরের ফ্লাইট ২০ মিনিটের মধ্যে ল্যান্ড করবে। এরপরই আবার দেখা যায় গুন্ডারা ভাইদেহীকে খুঁজছে, তারা কামারের পেছনেও পড়ে যায়। এরপর তারা প্রধানকে ফোন করে বলে যে তারা কামারকে পায়নি। তখন এই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে নিশা তার ফোনে ভিডিও করছিল কামারদের, কারণ তার মনে হয় এই যুগে এসে এতটা ভালোবাসা আসলেই সুন্দর। মেয়েটা তখন লাইভে ছিল আর পুরো দুনিয়ার মানুষ সেই লাইভ দেখছিল। সে বলতে থাকে সত্যিকারের ভালোবাসা আসলে এখনো আছে। সেই সময়ই প্রকাশ প্রধানকে ফোন করে আর বলে নিশার ফোনের লোকেশন এখন হসপিটালে, সে সেখান থেকেই লাইভ করছে। তখন সঞ্জয়ের অ্যাসিস্ট্যান্ট এসে বলে হসপিটালের ডক্টররা কাউকে পাঠিয়েছে ডক্টরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য, ডক্টরের সেফটির জন্য সে নিজেও যাচ্ছে। তখনই সঞ্জয় জানায় সেও যাবে, এবং এরপরই আমাদের দেখানো হয় সবাই হসপিটালে আছে এবং হসপিটালের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সেই সময় বাইরে দেখা যায় প্রধানের লোকেরা রয়েছে, সেখানে বিশাল ফাইট হতে থাকে, অনেকক্ষণ ধরে এই লড়াই চলে। এরপরই সেখানে সঞ্জয় আসে আর সবাই মিলে প্রধানের লোকেদের সাথে লড়াই করে। এরপরে দৃশ্য চলে যায় এয়ারপোর্টে আর আমরা দেখতে পাই ডক্টর পৌঁছে গেছে। তখনই আমাদের দেখানো হয় সব জায়গায় শুধু প্রধানেরই চর্চা হচ্ছে। সেই সময় সঞ্জয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় ডক্টর এয়ারপোর্টে এসেছে, কিন্তু ইমিগ্রেশনে কিছু ঝামেলা হওয়ায় সে আবারও ফিরে যাচ্ছে। তখনই সেখানে পুলিশ চলে আসে। এটা শুনে সঞ্জয় বলে এমনটা কোনোভাবেই হতে পারে না, এই বলেই সে অনেক বড় একটা ব্লাস্ট করায় আর এরপরই সেখানে বেশ মারামারিও হয়। পরবর্তীতে দেখা যায় সঞ্জয় প্রধানের বাড়িতে আসে আর বলে ডক্টর চলে এসেছে আর অপারেশনও শুরু হয়ে গেছে, এই খুশির খবর দিতেই এখানে আসলাম। এটা বলেই সে প্রধানকে খুব মারে আর বলতে থাকে আমার সাথে দ্বিতীয়বার লড়াই করতে আসবি না, তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম। এই বলেই সে সেখান থেকে হাসপাতালে আসে। সঞ্জয় তখন দেখতে পায় কামারের অপারেশন সম্পূর্ণ হয়েছে, সে এখন প্রায় সুস্থ। সবাই তো খুশিতে হাসতে থাকে। তখনই সেখানে আসে প্রকাশ। সে এখানে এসেই বলে আমি একদিন আপনার স্ত্রীকে বলেছিলাম আপনাকে আমি অ্যারেস্ট করব। সে আরো বলে যে আমি ভুল মানুষের পাল্লায় পড়ে সঠিক মানুষের ক্ষতি করেছি, তার জন্য সরি,
কিন্তু মন্ত্রীর বাড়িতে যা হয়েছে আর হসপিটালে যা হয়েছে তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে। তখন সঞ্জয়কে হসপিটাল থেকে বের করে আনে হ্যান্ডকাফ পরিয়ে। সেই সময় দেখা যায় হসপিটালের সামনে হাজার হাজার মানুষ ছিল যারা সঞ্জয়ের জন্য দাঁড়িয়েছিল। ঠিক তখনই কোর্ট থেকে ফোন আসে আর সঞ্জয়কে ছেড়ে দিতে বলে, কাল সে নিজে গিয়ে কোর্টে তার সাফাই পেশ করতে পারবে। তখনই তাকে ছেড়ে দেয় পুলিশ। আর এখানেই আমাদের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। আর শেষ পর্যায়ে দেখা যায় শায়স্ত্রী বলতে থাকে যে হার্ট যারই হোক না কেন, যেখানেই হোক না কেন, তার হার্ট অবশ্যই বিট করবে তার সিকান্দারের জন্য। তো এই দৃশ্যের সাথে এই গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। ভালোবাসা যে কত সুন্দর তা এই গল্পের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ HB শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।